আজকে আমাদের মুখ্য অতিথি শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর বাবুল কুমার বেজবরুয়া। আমরা এই মুহূর্তে একটা কোভিড মহামারীর মধ্যে আছি। আমরা জানি শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই কোভিড মহামারীর মধ্যে। সেই ব্যাপার নিয়ে আমরা আজকে প্রিন্সিপাল স্যারের সাথে জানতে চাইব যে ইতিমধ্যে পরিস্থিতিটা কী আছে। কিন্তু শুরুতেই আমি আপনাকে জিজ্ঞেস করব, আমরা জানি শিলচরে একটা ব্ল্যাক ফাঙ্গাসের কেস নিয়ে অনেক উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস সম্বন্ধে শিলচর মেডিকেল কলেজে কতটুকু সুবিধা রয়েছে এবং এই চিকিৎসার ইতিহাসটা কি? আমরা কি শিলচর মেডিকেল কলেজে আগে ব্ল্যাক ফাঙ্গাসের বা মিউকরমাইকোসিসের চিকিৎসা করেছি? ধন্যবাদ এই প্রশ্নটার জন্য। কি গত কয়েকদিন থেকে এই ব্যাপারটা নিয়ে সবাইরে মানে কি মনে মনে একটা জিনিস ধারণা হচ্ছে কি যে এসএমসি বা শিলচর মেডিকেল কলেজে এই রোগের ট্রিটমেন্ট হয় কি না। আমি জানাই যে 2013 সালেও এই ব্ল্যাক ফাঙ্গাস একটা ইনফেকশন কেস একটা ধরা পড়েছিল, আর সঙ্গে সঙ্গে আমি ট্রিটমেন্ট করেছি। কেমন কি বেসিক মিনিমাম যেটা মানে কি ট্রিটমেন্টের জন্য বা ডায়াগনোসিসের জন্য যেগুলো জিনিস লাগে আমার কাছে আছে, উই ক্যান ডায়াগনোজ ইট, উই ক্যান ট্রিট ইট। তার জন্য মানে কোনো চিন্তার কোনো কাজ নেই। 2013 সালে যখন ফার্স্ট কেসটা আইছিল, এখন ব্ল্যাক ফাঙ্গাস সুন্দর করে ট্রিটমেন্ট করিয়ে শেষ করিয়া মানে কি তাকে সুস্থ করিয়া আমি পাঠাইছি। কিন্তু কথা হলো কি, যদি ব্ল্যাক ফাঙ্গাস কেসটা যদি আর্লি স্টেজে ধরা পড়ে, আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারি, তখন মানে কি পেশেন্টের ইয়েটা ভালো হয়, মানে ইমিডিয়েটলি সুস্থ হওয়ার জন্য ইয়ে থাকে। কখনো কি হয়, যদি আই ইনভলভমেন্ট হয়, চোখ ইনভলভমেন্ট হয়, নাক ইনভলভমেন্ট, ব্রেইন ইনভলভমেন্ট হয়, তখন একটু টান। কেমন কি এই ফাঙ্গাসটা এরকম জিনিস এমনি তো বাইরে থেকে এই ফাঙ্গাসটা আমার রোজ রুটিনের মতো ডার্মাটোলজি ডিপার্টমেন্ট বা স্কিনের ছালের ডিপার্টমেন্ট, ইএনটি ডিপার্টমেন্ট রোজই এরকম পেশেন্ট দেখে। কিন্তু এই ফাঙ্গাসটা যখন সিস্টেমে ঢুকবে, নাকের ভিতরে যখন ঢুকবে, তারপর ব্রেইনে যখন যাবে, চোখে এফেক্ট করবে, তখন একটু সিরিয়াসনেসটা বেড়ে যায়। তার জন্য আমার কথা হলো কি, এটা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে আর্লি ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। এই যে পেশেন্টটা স্যার শিলচর মেডিকেল কলেজে আছে, এটাকে আপনি কোন স্টেজে বলবেন? হ্যাঁ, এটা তো একদম লেট স্টেজে আসছে। কেমন কি তারা তো এটা জেনারেলি পোস্ট কোভিড পেশেন্ট। 5 তারিখ র্যাট পজিটিভ ধরা পড়েছিল, তারপরে 12 তারিখ ডিসচার্জ হলো, তারপরে আইয়া দ্রুত নার্সিংহোম ঘুরিয়ে বেরিয়ে আইয়া আমার হাসপাতালে ভর্তি হলো 26 তারিখ। 26 তারিখ আই ডিপার্টমেন্টে যখন এসে যায়, তারপরে ডাক্তারে তার সঙ্গে প্রিলিমিনারি যেগুলো এক্সামিনেশন করতে লাগে ওগুলো করিয়া সঙ্গে সঙ্গে ইএনটি ডিপার্টমেন্ট আর মেডিসিন ডিপার্টমেন্টের সঙ্গে ডিসকাস করিয়া এটা যখন নেজাল সোয়াব নেওয়া হইলো, তাহলে নাক থেকে একটা সোয়াব নিয়ে এটা টেস্ট করা যায়। তো প্রিলিমিনারি যেটা টেস্টিং এটা কয় পটাশিয়াম হাইড্রোক্সাইড টেস্টিং, KOH টেস্টিং, এই টেস্টে ধরা পড়েছে এটা পজিটিভ। তবু আমি কনফার্ম করিয়া এখন কইতে পারি না। কেমন কি যখন পর্যন্ত কালচার আর বায়োপসি রিপোর্টটা না আসে, অলরেডি উই হ্যাভ ডান দি কালচার, আমরা কালচার করেছি, বায়োপসি করেছি, তার জন্য আমি ওয়েট করেছি এই রিপোর্টটার জন্য। এই যে কালচার বায়োপসি টেস্টগুলো দরকার ব্ল্যাক ফাঙ্গাসের একটা কেস কনফার্ম করার জন্য, এই পর্যাপ্ত সুবিধা কি শিলচরে বা বরাকু উপত্যকায় আছে? একদম আছে। শিলচর মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, প্যাথোলজি ডিপার্টমেন্ট ইজ রেডি ফর ডুইং ইট। আমরা তো রেগুলারলি ফাঙ্গেল কালচার করি, রেগুলারলি ব্যাকটেরিয়াল কালচার করি। আমার এখানে ভাইরোলজি ল্যাব একটা আছে, একদম ICMR অ্যাক্রেডিটেড ল্যাব আছে, এগুলো সুবিধা আছে। ওকে, কিন্তু এই যে আপনি বললেন ফাঙ্গাসটা এয়ারে থাকে, কিন্তু দেখা যাচ্ছে পোস্ট কোভিড পেশেন্টের মধ্যে যখন এই ফাঙ্গাসটা যাচ্ছে, ফেটালিটিটা অনেক বেড়ে যাচ্ছে, এটা পুরো ভারতবর্ষে দেখা যাচ্ছে। তো এই ব্যাপারে মানে এটা যে নাকের দিকে মানে এটা ইনফেকশনটা সোর্স কি, মানে কোথা থেকে হচ্ছে ইনফেকশনটা? অনেকে বলছেন এটা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন থেকে হচ্ছে, অনেকে বলছে এটা আনহাইজেনিক আইসিইউস থেকে হচ্ছে। তো আপনার কি মনে হয়, মানে আমাদের এই রিজনে এই ইনফেকশনের সোর্সটা কি হতে পারে? না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাইছি। কখন কি HIV পেশেন্ট একটা যখন মারা যায়, HIVতে মারা যায় না, তারা মারা যায় আইদার টিউবারকুলোসিস হইয়া, টিবি হইয়া বা আনডিজিজ হইয়া মারা যায়। সেই রকমই কোভিডে যখন মানে হইব, ব্ল্যাক ফাঙ্গাসটা হইব। ব্ল্যাক ফাঙ্গাস কখন হয়? যখন বডি ইমিউনিটিটা কমে যাবে। এই বডি ইমিউনিটিটা কখন কমবে? যে কোভিড পেশেন্টগুলোর বডি ইমিউনিটি কম, তারপরে কোভিড পেশেন্টকে স্টেরয়েড দেওয়া যায়, স্টেরয়েড থেরাপি দেওয়া যায়, স্টেরয়েডগুলো মেইন ফ্যাক্টর বিহাইন্ড। 3 নম্বর যেগুলো আমরা অ্যাপ্লিক্যান্ট লাগাই ভেন্টিলেশনের সময় বা
অক্সিজেন দেওয়ার সময়, দিস মে বি ওয়ান সোর্স. Fourth thing is this that you have told about industrial oxygen, that may be one source. There are so many sources, but one thing is common, that is that এটা হলো কি বডি ইমিউনিটিটা যখন কমবে তখন যে কোনো ইনফেকশন হতে পারে, আর এই ইনফেকশনগুলোর মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসও একটা. ওকে, আর এই যে অসুখটা, এটা কি একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হতে পারে? মানে না, এরকম না যে কি আমরা দুটো কথা বলছি এরকম আপনার থেকে আমার কাছে আসবে না, কিন্তু হ্যান্ডলিং থেকে যাইতে পারে. যে আমি যদি সেম গ্লোভস দিয়ে আপনার এই ব্ল্যাক ফাঙ্গাস কেসটাকে দেখিয়া আবার অন্য একটা কেসকে দেখি, তখন হতে পারে, স্প্রেড হতে পারে. বা সেম অ্যাপ্লিকেশন যদি আমি আবার সেকেন্ড পেশেন্টটাকে লাগাই, ওখান থেকে হতে পারে. তার জন্য আমি যথেষ্টটুকু আমি সচেষ্ট হয়ে আছি. আর অলরেডি আমরা পেশেন্টটা আইসোলেটেড করে রাখছি, যাতে কোনো পেশেন্টের কন্ট্যাক্টে আসে না. আমরা হেলথ কেয়ার ওয়ার্কারকে জানিয়ে দিয়েছি অল ডিসপোজেবল ম্যাটেরিয়ালস উড বি ইউজড. অল ডিসপোজেবল ম্যাটেরিয়ালসগুলো ইউজ করার পরে ইউজ অ্যান্ড থ্রো, নট টু বি রিইউজড. তো এই যে এই মুহূর্তে যে আপনি পেশেন্টটাকে চিকিৎসা করছেন, ও কি পেশেন্টের ওষুধ বা ট্রিটমেন্টে রেসপন্ড করছেন? পেশেন্টের এখন অবস্থাটা কীরকম? এখন কথা হলো কি, তাদের দুটো জিনিস আছে. একটা হলো ড্রাগ থেরাপি, যেটা ওষুধ দেওয়া যায়, আর 2 নম্বর হলো কি ইন্টারভেনশন. মানে কীরকম, যদি অপারেশন করতে পারি কিছু করে. ওর অলরেডি চোখটা পুরো খারাপ হয়ে গেছে, খারাপ হয়েছে একটা চোখ, মানে খারাপ মানে পুরো খারাপের পথে. মানে ওর যেটা একটা নার্ভ থাকে, অপটিক নার্ভ বলে কয়, একটা মানে কি সোয়েলিং হয়ে গেছে. পসিবলি ওই চোখটা মানে ড্যামেজ হওয়ার চান্সটা বেশি. সঙ্গে সঙ্গে যখন চোখের নার্ভটা ড্যামেজ হয়, এই নার্ভটা দিয়ে আবার ব্রেইনে ঢুকে, ব্রেইনে ইনফেকশনটা বেড়ে যায়, যার জন্য তারা কখনো কনফিউশন স্টেটে যায়. দ্যাট ইন্ডিকেটস দ্যাট অলরেডি ব্রেইন ইনফেক্টেড হয়ে গেছে. তো আমি দুই দিকে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি. একটা হলো থেরাপি, ড্রাগ থেরাপি, আর দুটো হলো মানে যেটা সোর্স, নাকে একটা মানে প্ল্যাকের মতো হয়ে গেছে. আজকে সেকেন্ডে তারাকে ওটিতে নিয়ে তারাকে আমি আবার ডিব্রাইডমেন্ট করা বলি, একটু সাফ করিয়া যতটুকু পারি সোর্সটা রিমুভ করার জন্য আমি যতটুকু পারি চেষ্টা করব. কিন্তু পেশেন্টটা একটু লেট স্টেজে এলো, তো দেখি কি তা হয়. এই আর্লি স্টেজের ডিটেকশন বা সিমটমসগুলো কি? মানে যদি পোস্ট কোভিড পেশেন্ট থাকে, কিরকম সিমটমস ওদের নোটিস করা দরকার, যেটা হলেও ইমিডিয়েটলি ডক্টরের কাছে রিপোর্ট করা দরকার? এটা ডিপেন্ড করবে মানে কি ইনফেকশন টাইপের উপরে. ওকে, এইটা কখনো মানে মেইনলি যে ক্যাভিটি সাইডে বেশি করিয়া হয়. কখনো দেখবেন আপনি নাকের কাছে কালা 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 হইয়া এরকম ভিতরে একটু কালা কালো, ইউ সাসপেক্টেড, এইটাই সন্দেহ করার দরকার. ওকে, তখনই ডক্টরের কাছে যাইতে লাগে. তারপরে যখন পর্যন্ত প্ল্যাকটা ফর্মেশন না হইব, তারপর কখনো এটা কমন কানে থাকি, কানে যখন আপনার কখন কান ব্লক হয়ে যায়, তখন মানে কি আপনি ইএনটি স্পেশালিস্টের কাছে কখনো ওয়াশ করে তারপর দেখবেন যে কালা কালা কিছু একটা বের হচ্ছে, দ্যাট মে বি দ্য ব্ল্যাক ফাঙ্গাস. তা মেইন সোর্সটা হলো আমার যে গরুর গোবরটা, এটা বাংলায় কি কয় আমি জানি না, এটা গোবর বলি কয়, যেটা পায়খানা, গরুর পায়খানা. তারপরে আমরা যেগুলা মানুষ ইটে কাজ করে, গার্ডেনে কাজ করে, these are the mainly source of soil and cow dung. They are the main source of black fungus basically. তারা যারা মানুষ এইগুলোতে কাজ করে তার জন্য একটু সাবধান. মানে কি বেসিক্যালি পোস্ট কোভিড পেশেন্টগুলোর জন্য একটাই মানে কি আমার অনুরোধ, মানে তারা একটু সতর্ক হওয়ার দরকার. কেমন কি এইটা কোভিডটা একদম নতুন ডিজিজ, নতুন বেমার. এখন পর্যন্ত মেডিকেল সায়েন্সে এটা সঠিকভাবে করতে পারে না যে কি স্পেসিফিক্যালি হোয়াট টাইপ অফ কীরকম মানে পার্শ্বক্রিয়া বা পোস্ট কোভিড কমপ্লিকেশন হতে পারে, এখন পর্যন্ত জানা যায় না. কয়েকদিন আগে তো রাজস্থানে আবার নতুন একটা বাইর হয়েছে যে ইন্টেস্টিনাল নেক্রোসিস, গ্যাংগ্রিন অফ দ্য, তার নাড়িটা পুরো কালো হয়ে গেছে পোস্ট কোভিড পেশেন্টে. তো এরকম একটা মানে কমপ্লিকেশন হয়তো বের হয়ে থাকতে পারে. কেমন কি আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কোর্স অফ দ্য ডিজিজ কীরকম, তার ডিজিজটার মানে কি কমপ্লিকেশন কীরকম, কী হইতে পারে. তো এখন যেটুকু বোঝা গেছে যে ব্ল্যাক ফাঙ্গাস ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ কোভিড. তার জন্য যারা কোভিড সুস্থ হয়ে এখান থেকে চলে গেছে বা কোভিড সুস্থ হয়ে ঘরে আছে, তারা একটু সাবধান হওয়ার দরকার. ওকে, তো জনগণের কাছে আপনার কি বার্তা থাকবে এই
ব্ল্যাক ফাঙ্গাসের উদ্বেগকে নিয়ে, কারণ মানুষ অনেক ভয়ে আছেন, অলরেডি কোভিড কেসেস বাড়ছে কাছাড়ে এবং বরাক উপত্যকায়, তার মধ্যে আবার ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে অনেক লেখা হচ্ছে, কথা বলা হচ্ছে। তো জনগণের কাছে আপনার কি বার্তা থাকবে? না, কথা হলো কি, এইটা নিয়ে দৌড়ার বা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো বললামই, আমি তো রুটিনলি এইগুলো কেস আমার কাছে আসে, ট্রিটমেন্ট করা যায়, ভালো হয়ে যায়। কিন্তু কথা হলো কি, আমি আগে বলছি যে লেট স্টেজে এলে কিছু করার থাকে না। তো আপনারা ভয় করার কোনো কারণ নেই। কেমন কি, যখন সিমটম দেখা দিব এরকম, যদি ইমিডিয়েটলি যদি ডাক্তারের কাছে আসা যায় বা কোনো মানে কি কনসাল্ট করা যায়, তখন ইমিডিয়েটলি তারা করতে পারবে, ডায়াগনোসিস করতে পারবে। ওকে, মানে চিকিৎসা আছে, ভয়ের কোনো কারণ নেই, সেটাই বলছেন আপনি। এবার আসছি কোভিডে। আমরা জানি ইতিমধ্যে 300-র উপরে পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিটেড আছেন। কিভাবে আপনি ম্যানেজ করছেন এই যে ওয়ার্ডটা? প্রথমে আমরা 100 দিয়ে শুরু করেছিলাম, 100 বেড ছিল আমাদের কোভিড ওয়ার্ডে, তারপরে 100 থেকে আপনি বাড়িয়ে 200 করলেন, এবার 300 পেশেন্ট আছে। প্রথম প্রশ্ন আমার, কত পেশেন্ট অবধি শিলচর মেডিকেল কলেজে আপনি জায়গা করতে পারবেন, এবং এই যে এক্সপানশনটা হচ্ছে এটা কি করে হচ্ছে? কথা হলো কি, আমি যখন 2.5 বছর আগে এখানে আসছিলাম, জয়েন করেছি, তখন শিলচর মেডিকেল কলেজে আইসিইউ বেড ছিল 5টো। তারপরে যখন 2020-তে যখন মার্চে যখন এটা একটু ইন্ডিকেশন দিল যে এরকম হতে পারে, উই মে বি নিডিং আইসিইউ বেড, কোনো স্কোপ ছিল না, কিন্তু কম সময়ের মধ্যে মানে কি আইসিইউ বেড বাড়ানো। তো আমি সার্জারি ওটি কমপ্লেক্সটা আমি আইসিইউ বানিয়ে দিলাম, ওখানে 12টা বেড পেলাম। আর নিচে আমার যেখানে স্ক্রিনিং সেন্টার আছে, ওখানে 4টো ছিল, আইসিইউ বানানোর একটু সুবিধা ছিল। এই 1216টা নিয়ে আমি ফার্স্ট কোভিড ওয়েভটা আমি চালাচ্ছি। আমরা বহুত চেষ্টা করার পরেও মানে আমার দেয়ার ওয়াজ নো স্কোপ অ্যাট অল। কিন্তু এইবার কিতা হলো, আমি ফার্স্ট ওয়েভের পরে আমি যেটা দেখলাম, আমার অনারেবল চিফ মিনিস্টার স্যার, তখন হেলথ মিনিস্টার ছিল, যখন এখানে আসছিল, তারপরে বললো কি এটা 40 বেডের আইসিইউ একটা বানানোর দরকার ইমিডিয়েটলি। তো ইমিডিয়েটলি আমার একটা বিল্ডিং ছিল, নতুন বিল্ডিং, ওই বিল্ডিংটাতে আমি 40 বেডের আইসিইউ আমি উইদিন এ শর্ট টাইম, উইদিন 7 days 10 ডেজের মধ্যে আমার করে দিল। এই 40 বেডের আইসিইউ হওয়ার পরে আমি দেখলাম কি, ইমিডিয়েটলি দ্য ডেথ রেট ওয়াজ বিং ডাউনলাইন্ড। তখন কিতা ছিল, আমার খালি 12টা খালি আইসিইউ বেড, আর অক্সিজেন ডিপেন্ডেন্ট পেশেন্ট ছিল 60 থেকে 70টা। তো উই ওয়ার ইন ট্রাবল, কেমন কি আমার হাতে কিছু করার কিছু নেই। তাই জন্য ওইটার পরে আমি যখন আমার অনারেবল হেলথ মিনিস্টার বললো কি ইমিডিয়েটলি এটা করতে লাগে আর ফার্দার এক্সপানশনের জন্য ট্রাই করতে লাগে। তো যখন 40 বেডের আইসিইউ অনারেবল চিফ মিনিস্টার কেম হিয়ার, তখন তারা আবার 60 বেডের 60 বেডের একটা আইসিইউর কমপ্লেক্স দেখলো। ওইটা দেখে তারা ইমিডিয়েটলি ডাইরেকশন দিল গিয়া যে কি টোটাল এই 60 বেড করিয়া টোটাল 100 বেডের আইসিইউ কমপ্লিট করতে লাগে। তো এই 100 বেডের আইসিইউ হওয়ার পরে একটু আমি রিল্যাক্সেবল স্টেটে এসেছি, কিন্তু পরেও দেখলাম এখন আজকে 15 দিন থেকে আমি দেখছি যে এভরিডে 95% আর ইন আইসিইউ। তারপরে আবার অক্সিজেন ডিপেন্ডেন্ট পেশেন্ট বহুত কয়েকটা আছে। তো তার জন্য আমি আবার প্রপোজাল দিলাম, আর অনারেবল চিফ মিনিস্টার ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করলো। এখন আবার 40টার কাজ চলেছে, মানে ইট উইল বি ইনক্রিজ টু 140। অ্যাপার্ট ফ্রম দ্যাট আবার একটা প্রপোজাল এসেছে কোল ইন্ডিয়া থেকে, ওইখানে একটা প্রপোজাল আমি আনাদার 40 বেডের জন্য প্রপোজাল দিয়েছি থ্রু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাছাড়। সো উই আর ওয়েটিং ফর দ্য রেসপন্স। তো দেখি যদি উইদিন 6 months 6 মাসের মধ্যে উইল বি হ্যাভিং নিয়ার অ্যাবাউট 180 to 200 আইসিইউ বেড। তো স্যার যখন এই আইসিইউ বেডটা বাড়বে, সাথে সাথে আমরা জানি অক্সিজেনের ডিপেন্ডেন্সটাও বাড়বে। তো এই অক্সিজেনের সাপ্লাইটা আছে নাকি আমাদের? এখন পর্যন্ত একদম সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই আছে। আমার এলএমও ট্যাঙ্ক আমি 20,000 লিটারের 2টো আছে, রেগুলারলি ইট ইজ বিং ফিল্ড আপ। তারপরে আমার অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট একটা অলরেডি রানিং কন্ডিশন, যারা 1.5 থেকে 1.8 MT আমাকে অক্সিজেন দেয়। তার উপরই আমার 2টো অক্সিজেন প্ল্যান্ট গভর্নমেন্ট অফ আসাম থেকে অলরেডি গ্রান্টেড, সিভিল কনস্ট্রাকশন পার্ট ইজ গোয়িং অন। তার উপরই
ডিআরডিও থেকে একটা আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ডিআরডিও থেকে একটা আমাকে দেবো আবার 1000 এলপিএম লিটার পার মিনিটের আবার অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট একটা। তার উপরই এলএমও 20,000 লিটারের প্ল্যান্ট একটার জন্য অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা হয়তো একটু সময় নিতে পারে, কিন্তু বাকি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট আবার 2000 এলপিএম একটা দুইটা আমি পেতে পারি উইদিন এ শর্ট টাইম। তো তখন তো আমার অক্সিজেনের কোনো শর্ট সাপ্লাই এখনও নাই আর হইব না। ওকে, আর এই যে আমরা থার্ড ওয়েভ নিয়ে একটা কথা শুনতে থাকি এবং আমরা জানি মহারাষ্ট্রায় দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে কোভিডের সংক্রমণ হচ্ছে, তো এই থার্ড ওয়েভ নিয়ে আপনার প্রিপারেশনটা কি? আমরা জানি একটা পেডিয়াট্রিক আইসিইউর কথা চলছে, বাট এই থার্ড ওয়েভ নিয়ে আপনি কিভাবে তৈরি হচ্ছেন? এটা শোনা গেছে, তার জন্য মানে কি বেটার টু প্রিভেন্ট ইট অ্যাট দ্য আর্লিয়েস্ট। অ্যান্ড আগের যেগুলো আমি ধাক্কা খেয়েছি তার আগে, তারপরে আমি একটু সচেষ্ট এর জন্য গতকালকে আমার এমডিএনএইচএমের সঙ্গে আমার একটা ভিসি হচ্ছিল, ওখানে কি করতে লাগে, হাউ টু প্রসিড আমাকে ডাইরেকশন দিল অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য অনারেবল হেলথ মিনিস্টার, চিফ মিনিস্টার স্যার। সো হি ইজ ভেরি মাচ অ্যালার্ট বিকজ ইন ফার্স্ট ওয়েভ অলসো ফার্স্ট ওয়েভ আমার অনারেবল চিফ মিনিস্টার, প্রেজেন্ট চিফ মিনিস্টার স্যার তখন হেলথ মিনিস্টার স্যার ছিল, তখন হোয়াট এভার প্রেডিকশন হি হ্যাড ডান, যে প্রেডিকশন করেছিল সেই প্রেডিক্টেবল থিংস হ্যাড অকার। সো তার জন্য আমি হোয়াট এভার হি স্পিক্স, তার মানে তারা যেরকম আমাকে নির্দেশনা দিলায় সঙ্গে সঙ্গে আমি করে নিয়ে যাই, কেমন কি দ্যাট প্রেডিকশন বিকামস মানে কি বিকামস এ ফ্যাক্ট। তার জন্য আমি 20টা পেডিয়াট্রিক আইসিইউর জন্য কাজ অলরেডি শুরু করার জন্য আমাকে ডাইরেকশন দিয়েছে। কালকে পরশুদিনের থেকে কাজ অলরেডি আমি 60টা সিলেকশন করে দিয়েছি। আজকের থেকে আমার ট্রেনিং শুরু হচ্ছে, যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। ইভিন আমরা ট্রেনিং দিয়েছি ফাইনাল ইয়ার স্টুডেন্টগুলোকে যাতে আইসিইউ ম্যানেজমেন্ট করতে পারে। তো ফাইনাল ইয়ার স্টুডেন্ট 80-90 স্টুডেন্ট আছে, তারাকে ট্রেনিং দেবো। তারপরে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরাকে ট্রেনিং দেবো, তারপরে নার্সেসকে ট্রেনিং দেবো ফেজ ওয়াইজ। 6 তারিখের মধ্যে আমার ট্রেনিং সেশনটা শেষ হয়ে যাব। তো উইল বি রেডি ফর জাস্ট অ্যাকসেপ্টিং এনি টাইপ অফ কোভিড পেডিয়াট্রিক পেশেন্টের। ওকে, কিন্তু এই সেকেন্ড ওয়েভে আমরা জানি 168 পেশেন্ট, 168 জন পেশেন্ট অক্সিজেনের সাপোর্টে আছেন, 30 জন পেশেন্ট ভেন্টিলেটরের সাপোর্টে আছেন। এই পেশেন্টগুলোকে ম্যানেজ করার জন্য ম্যান পাওয়ারের দরকার। আপনার কাছে কি এই পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে এই মুহূর্তে? দেখুন, বেসিক্যালি অ্যানাস্থেসিওলজিস্ট এতটুকু নাই, কিন্তু অলরেডি তার আগে আমি কিতা করছিলাম, আমি আমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টগুলো আর ফ্যাকাল্টিগুলোকে আমি ট্রেনিং দিয়ে দিচ্ছিলাম। সো বেসিক্যালি মেডিসিন ফ্যাকাল্টিগুলো দে আর এক্সপার্ট এনাফ জাস্ট লাইক অ্যানাস্থেসিও। সো মেডিসিন ফ্যাকাল্টি, তারপরে মেডিসিনের পিজি স্টুডেন্টস, অ্যানাস্থেসিয়ার পিজি স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস অল আর অ্যাক্টিভ নাও বিকজ দে আর বিং ট্রেন্ড। তার জন্য আমি ডাক্তারের জন্য এখন পর্যন্ত আমার কোনো ক্রাইসিস হচ্ছে না। আর গভর্নমেন্টের কাছে যেরকম আমি জিজ্ঞাই যে আমাকে 25 জন ডাক্তার লাগে, 40 জন ডাক্তার লাগে, সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেয়। তো গত সপ্তাহে একটা অর্ডার এসেছে, 25 জন ডাক্তার আবার পোস্ট ইন্টার্ন ডাক্তার দিয়েছে আমাকে। সে ডাক্তারের জন্য প্রবলেম হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে আমার থার্ড গেট ফোর্থ গেটের জন্য। এটা তো এই যে প্রবলেম নিয়ে আপনি একটা বিবৃতি দিয়েছিলেন যে অনেকগুলো পোস্ট খালি আছে, সেই পোস্টগুলো ফিল আপ করার কোনো প্রসিজিয়ার কি শুরু হয়েছে বা চলছে? এখন গত বছরে দেওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের জন্য হলো না। আমি অলরেডি আবার রিপ্রপোজাল আমি আবার পাঠাইছি কয়েকদিন আগে। পসিবলি অ্যাজ অনারেবল চিফ মিনিস্টার স্যার হ্যাভ কমিটেড to go for 1 lakh appointment this year. So that 1 lakh will be included the 300 also from the 300 vacancy of Silchar Medical College. So possibly just after COVID or during COVID also there may be recruitment. Okay. আর আরেকটা জিনিস আমরা পুরো ভারতবর্ষে দেখেছি, রেমডেসিভির ড্রাগ বা এমফোটেরিসিন যেটা ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে দেওয়া, ওই ড্রাগের একটা ক্রাইসিস দেখা দিয়েছে। অনেক জায়গায় এই ড্রাগটা পাওয়া যায়নি, হাহাকার ছিল, অনেক দূর থেকে ড্রাগটা ট্রান্সফার বা শিফট করা হয়েছে। আমাদের এখানে এই ড্রাগগুলো কোথা থেকে আসছে এবং আমাদের কাছে কি স্টকে আছে? আমার কথা হলো কি, আমার মেইন সোর্স ইজ এনএইচএম, ওকে, ন্যাশনাল হেলথ মিশন। শিলচরের জন্য দে আর ভেরি মাচ অ্যালার্ট because due to the road condition and the delayed reaching, that means near about 9 to 10 hours, এখন তো 9 to 10 hours লাগে।
কখনো রোড ব্লকেড হইতে পারে। তার জন্য আমি যদি কখনো 5টা চাই তারা 10টা দিলেই। তো এরকম আমার এখন পর্যন্ত রেমডেসিভির কোনো ক্রাইসিসই হচ্ছে না। রেমডেসিভির হোক, এম্পোটারেশন বি হোক, আমি যখন যেটা চাই এরকম আমাকে দিলেইছে। আর যেগুলো জিনিস এনএইচএমের কাছে থাকে না বা অ্যাপ্রুভ লিস্টে থাকে না, তারা আমাকে পয়সা দিলেই আর আমি লোকাল পারচেস করি, এরকম আমি চালাইছি। তো ওষুধের অভাব নেই আপনি নেই। বললেন, বেডের এখন পর্যন্ত আছে আমাদের কাছে বেডের সুবিধা। কত পেশেন্ট আরো আপনি এডমিশন নিতে পারবেন শিলচর মেডিকেল কলেজে? এখন পর্যন্ত আমি আমার মেইন বিল্ডিংয়ে 700 পেশেন্ট পর্যন্ত, 400 বেড পর্যন্ত উই আর রেডি। বিফোর দ্যাট আমরা কিতা করলাম, আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে মানে কি আলাপ করিয়া, ডিস্ট্রিক্ট ডিসি ম্যাডামের সঙ্গে আলাপ করিয়া এটা কেমন করছে, আবার একটা বিল্ডিংয়ে 272 বেডস কেপ্ট রেডি, দ্যাট ইজ নন অক্সিজেন ডিপেন্ডেন্ট বেড। ওখানে খালি আমি অক্সিজেন কনসেন্ট্রেটর বা সিলিন্ডার দিয়ে আমি চালাইতে পারবো। আর ফর্চুনেটলি এখন পর্যন্ত 400 ইজ নট ক্রসড, দ্যাট মিনস উই আর ট্রিটিং ইন দ্য সেম বিল্ডিং। এইটা সেপারেট বিল্ডিং হবে, ইন এ বেসিক সায়েন্স বিল্ডিং, ওখানে একদম রেডি। অ্যান্ড দ্যাট পার্ট ইজ টোটালি ডান বাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আন্ডার দেয়ার ইন্টারভেনশন, দ্যাট 273 বেডস আর বিং কেপ্ট রেডি টু টেকেল আপ। ওকে, তো বেডের অসুবিধা হবে না? বেডের অসুবিধা হবে না। এই লোডটাকে কি অল্প শেয়ার করা যায় আরো অন্যান্য হসপিটালের মধ্যে? যেরকম আমাদের কোভিড কেয়ার সেন্টার কাছাড় জেলা প্রশাসন শুরু করেছেন, অনেকগুলো কোভিড কেয়ার সেন্টার আছে, ওখানে অক্সিজেন কনসেন্ট্রেটর আছে। তো এই লোডটাকে যদি শেয়ার করা হয়, আপনার মনে হয় শিলচর মেডিকেল কলেজের উপরে লোডটা কম হবে? দেখুন, মানে কথা হলো কি, বরাক ভ্যালির 40 লাখ পপুলেশন, গত 50 বছরে যতটুকু উন্নতি বা উন্নয়ন হতে লাগছিল বিশেষ কি হেলথ ইনফ্রাস্ট্রাকচারের, এত হচ্ছে না। আর তার জন্য আমি কাউকে দোষ দিতে চাইছি না, কিন্তু কথা হলো কি, করিমগঞ্জ, হাইলাকান্দি এইগুলো ডিস্ট্রিক্টে যদি ভালো করে হেলথ ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করে ডেভেলপ করা যায়, তখন মানে কি একটু আমার উপরে প্রেশারটা কম হবে। এখন আমার উপরে শিলচর মেডিকেল কলেজে 40 লাখ পপুলেশনের মধ্যে একটাই মেডিকেল কলেজ। ইফ ইউ কম্পেয়ার ইট টু দ্য গুয়াহাটি মেডিকেল কলেজ, গুয়াহাটি মেডিকেল কলেজের কয়েকটা ফ্র্যাগমেন্ট আছে, সুপার স্পেশালিটি হসপিটাল, দেন ইয়োর টিবি হসপিটাল, দেন মহেন্দ্র মোহন চৌধুরী হসপিটাল, দে আর শেয়ারিং। তো আমার এখানে একটাই বিল্ডিং, এখানে আবার নন কোভিড ট্রিটমেন্ট করতে লাগে, কোভিডও ট্রিটমেন্ট করতে লাগে। গত বছর নন কোভিড পার্টটা বন্ধ করার পরে 1 মাস বন্ধ ছিল, তখন কিতা অবস্থা হয়েছে আপনারা জানেন। তো দিস টাইম গভর্নমেন্ট অলসো নট উইলিং, উই আর অলসো নট উইলিং টু স্টপ নন কোভিড পার্ট, উই আর রানিং নন কোভিড পার্ট জাস্ট প্যারালেলি অ্যালং উইথ দ্য কোভিড পার্ট। তো আমার মানে কি যেটা ধারণা হয়, এটার জন্য কি ইমিডিয়েটলি লুকিং অ্যাট দ্য সিনারিও অফ কোভিড, the people should be conscious, not only people, public administration, everybody should be taking care of the development of the district hospital at the level of মেডিকেল কলেজ। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে উন্নত করতে হবে। কিন্তু একটা কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি বললেন অক্সিজেন আছে, আইসিইউ বেড আছে এবং মেডিকেলে পর্যাপ্ত বেডেরও সুবিধা রয়েছে, ডক্টর রয়েছেন, নার্সেস রয়েছেন। তাও আমরা দেখছি 100-র উপরে পেশেন্ট এই মে মাসেই মারা গেলেন এবং 80% পেশেন্ট, 80% পেশেন্ট অ্যাডমিশন নেওয়ার 36 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছেন। এটা কেন হচ্ছে? অ্যাকচুয়াল কথাটা হচ্ছে কি, লেট অ্যারাইভেল, দ্যাট ইজ ওয়ান থিং। যদি দেরি করিয়া ইসের ডক্টরের কাছে আসে, দ্যাট ইজ ওয়ান থিং। বিকজ কখনো কি হয়, আগের ধোয়ে কি ছিল ফার্স্ট ওয়েভে, আমি তারাকে ফোর্সফুলি মানে কি যেগুলা পজিটিভ পেশেন্ট ছিল, ফোর্সফুলি তারাকে হসপিটালে ঢুকাইতে পারছিলাম না। কেমন কি তারা জানে কি উই আর অ্যাসিমটোমেটিক, আর কিছু হবে না। আর আগের বার খালি আমি ফেস করেছিলাম খাওয়া দাওয়া, ক্লিনলিনেস, এইগুলো নিয়ে। তো এইবার যেটা দেখা যাচ্ছে, তার মানে কি সিভিয়ারিটি অফ দি ডিজিজ ইজ হাইয়ার দেন বিফোর দ্য ফার্স্ট ওয়েভ, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো কি, যেগুলো পেশেন্ট হোম কোয়ারেন্টাইনে থাকে বা হোম আইসোলেশনে থাকে, তারা ঘরে কীরকম থাকে বা রেগুলার চেক আপ করে কি না, রেগুলার দরব খায় কি না, খাইয়া যখন 9-10 দিন আমার কাছে আসা, যদি বিলো 80% অক্সিজেন সিচুয়েশন নিয়ে যখন আসবে, তারকে যদি জিজ্ঞানো হয় বলে কতদিন হলো, বলে আমার জ্বর তো 10 দিন আগের থেকে, 7 দিন আগের থেকে কাশি। তো
এই ডিজিজটাতে কি হয়, জ্বর বেশি আসে না, জ্বর মাইল্ড ফিভার, কিন্তু কাশি থাকে সঙ্গে। তার জন্য মানুষ ভাবে কি, মানে কি লোকরা ভাবে কি এটা তো সিম্পল ভাইরালের মতো হইব, আমার কিছু হইতো না, আর দৌড়াই যে কি আমি টেস্ট করবো না, টেস্ট করলে আমার কিছু যদি বাইরে এরকম। তো ফিয়ার ফর অ্যাডমিশন টু এ হসপিটাল, দ্যাট ইজ ওয়ান রিজন বিহাইন্ড। তো এই দৌড়ানো তো চাইতে হবে। ইমিডিয়েটলি যদি এরকম সিমটম দেখা দেয় যে কি মানে কি সর্দি কাশি বা একটু জ্বর হইলেও সঙ্গে সঙ্গে গিয়ে মানে টেস্টটা করতে লাগে। তো যখন আর্লি আমার কাছে পৌঁছবেন তখন আর্লি ট্রিটমেন্টটা পাওয়া যাবে। আর্লি আমি তো এখন 800-900 পেশেন্ট আমার এখান থেকে চলে গেছে, ডিসচার্জ হয়ে আমি পাঠাইছি, ডিসচার্জ করিয়া পাঠাইছি। দে আর রোমিং নাইসলি, দে আর ডুইং দেয়ার জব নাইসলি নাও। তো এরকম না যে যারা আসবে বা ভর্তি হবে সবাই মারা যাবে, এরকম কথা এরকম হচ্ছে না। কথা হলো কি, ইট ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি। আপনারা যত সিভিয়ারিটি নিয়ে আমার কাছে আসবেন তখন আমি কম সময় পাইব ট্রিটমেন্ট করার জন্য। আর জাস্ট একটা এক্সাম্পল দিলাইছি যে রেমডেসিভির ইঞ্জেকশনটা, ওইটা কোর্স হলো 5 দিনের, 5 দিন 2টা ইঞ্জেকশন দেওয়া যায়, তারপরে পার ডে একটা ইঞ্জেকশন। তো এই 5 দিন ইঞ্জেকশনটা দেওয়ার জন্য বা ট্রিটমেন্ট করার জন্য আমাকে সুবিধাটা দিতে লাগে। কখন পাইব আমি সুবিধা? যদি পেশেন্টটার অক্সিজেন স্যাচুরেশন একদম টুয়ার্ডস 95 or in between 90 to 100 থাকে, তখন 90 to 95 থাকে। তো কয়েকটা পেশেন্ট দেখছি যে 35% 40% নিয়ে আসে। কেমন কি এমনি দেখলে বোঝা যায় না যে পেশেন্ট ইজ হ্যাভিং 35% or 40% স্যাচুরেশন, যখন মাফ করলে বোঝা যায়। তো তখন আমি কিছু প্রশ্নেরও সম্মুখীন হতে লাগে, মানে কি পেশেন্টটা আসার সময় তো সুন্দর করে কথা বলে আসছিল, হঠাৎ করে কীরকম মারা গেল। সো দ্যাট ইজ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আই ক্যানট ডু হিয়ার, যে যেটা মানে কি হয়, হিমোগ্লোবিনের মানে কি সাডেন অক্সিজেন ডিসোসিয়েশন বলে একটা জিনিস আছে, সাডেন অক্সিজেন ডিসোসিয়েশন হয় সঙ্গে সঙ্গে পেশেন্ট আমার। সঙ্গে সঙ্গে আর একটা কথা, হ্যাপি হাইপক্সিয়া। কখনো দেখবে, আমি দেখছি আমার সামনেই দেখছি, পেশেন্টটা মোবাইলে কথা বলে থাকে সুন্দর করে, আমি রাউন্ড দিলাম, রাউন্ড দিয়ে দেখলাম পেশেন্ট শেষ, হ্যাপি হাইপক্সিয়া। তো এরকম জিনিস থাকে। এই ডিজিজটা টোটালি আননোন ডিজিজ, তার জন্য তার কোর্স অফ দ্য ডিজিজ, আমি বারবার বলেছি যে কোর্স অফ দ্য ডিজিজটা এখন পর্যন্ত কনফার্ম হচ্ছে না। 2 নম্বর ব্যাপার হলো যারা মানে কি ব্রঙ্কেল অ্যাজমা আছে, ব্রঙ্কেল অ্যাজমা বা আগের থেকে লাংয়ের প্রবলেম আছে, তার জন্য খারাপ। 3 নম্বর ডায়াবেটিস পেশেন্টের জন্য খারাপ। কেমন কি ডায়াবেটিস রোগের জন্য কি হয়, এই রোগটাতে এমনি সুগারের লেভেল একটা বাড়ে, তারপরে যেগুলো দরব দেওয়া যায় এই দরবগুলোই আবার সুগার লেভেল বাড়ায়। আমি এরকম পেশেন্ট দেখছি যে কি সুগার লেভেল 600 পর্যন্ত গিয়েছে। তো এইদিকে আমি সুগারটা কন্ট্রোল করতে লাগবে, আর ওইদিকে আমি ট্রিটমেন্টও করতে লাগবে। তো দুই দিকে দেখার সময় তো মানে দুই দিকে যদি কন্ট্রোল হইলো পেশেন্টটা কিওর হয়ে গেল, আর যদি কন্ট্রোল না হয় তো মারা গেল। তো যারা হোম আইসোলেশনে আছে ওদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে, মানে কোন স্টেজে ওরা নিয়ারেস্ট হসপিটালে যাওয়াটা দরকারি? একটাই কথা, আপনার যারা হোম আইসোলেশনে থাকবেন একটা পালস অক্সিমিটার একটা সঙ্গে রাখুন। সঙ্গে সঙ্গে যখন হোম আইসোলেশন দেবে তখন তো ড্রাগের প্রেসক্রিপশনও তো দেওয়া যায়, ও ড্রাগটা খেতে লাগে। 3 নম্বর ব্যাপার কি, আপনার রেগুলার অ্যাটলিস্ট 4 ঘন্টা পর পর আপনি পালস অক্সিমিটার দিয়ে মাপ করুন। যদি 95-এর নিচে আসে অক্সিজেন লেভেলটা, 95-এর নিচে যখন আসবে তখন ইমিডিয়েটলি কাছের সিসিসিতে গেলে হলো, কোভিড কেয়ার সেন্টারে। ওখানে তখন আবার আন্ডার অবজারভেশনে থাকবে, বা ওখানে অক্সিজেন কনসেন্ট্রেটর থাকে, দিয়ে একটু অক্সিজেন দেবে দেওয়ার পরে তারা মোর দেন 95 মেনটেন করতে পারে। কথা হলো কি, অক্সিজেন মেনটেনেন্সটা একটু দরকার, অক্সিজেন লেভেলটা মেনটেনেন্সের জন্য। তারপরে যখন সিসিসি ডাক্তার দেখবে যে এটা তবু কন্ট্রোল হচ্ছে না, তখন ইমিডিয়েটলি মেডিকেল কলেজে পাঠাবে। সো দে উইল বি আন্ডার কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ এ ডক্টর। কিন্তু ঘরে থাকলে কি হয়, মানে কি আজকাল তো বেশি দেখা যায় মানুষে গুগলে দেখে, গুগলে এরকম দেখে, কিন্তু গুগলে সব কিছু তো সত্যি না। তো তার জন্য আমার উপরে একটু বিশ্বাস রাখুন। তো
আমি যেরকম বলছি 95-এর নিচে এলে সঙ্গে সঙ্গে কাশের কোভিড কেয়ার সেন্টারে আপনি যোগাযোগ করুন। মানে নিজে নিজে ডাক্তারি করবেন না, তাড়াতাড়ি ডক্টরের কাছে চলে যান। 95% নিচে অক্সিমিটারে, পালস অক্সিমিটারে গেলেই, SpO2 লেভেল গেলেই আপনি ডক্টরের কাছে। আপনি বললেন এটি একটি নতুন ডিজিজ, আমরা জানি ভাইরাসটা মিউটেট করছে, অনেকগুলো ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, ডেল্টা, আলফা, প্রথমে আমরা একটা ভেরিয়েন্ট নিয়ে কথা বলছিলাম। এই জায়গায় ভ্যাকসিনেশন কি রোলটা প্লে করছে? আমরা কি ভ্যাকসিনেটেড পেশেন্টের মধ্যে সংক্রমণের সংখ্যা কম দেখছি, বা সংক্রমিত হলেও ওই পেশেন্টগুলো কি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ছেন? এক্স্যাক্টলি এটা গুড কোয়েশ্চেন আপনারা জিজ্ঞাসেন। কেমন কি এখন কিতা হয়েছে, মানুষ সচেষ্ট হয়ে গেছে ভ্যাকসিন নেওয়ার জন্য। ফার্স্ট স্টেজে যখন জানুয়ারি মাসে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বের করে দিল ভ্যাকসিন, তখন মানে কি আমি তো ফার্স্ট ডে আমি নিয়েছি 16th of জানুয়ারিতে, আমি যেদিন মানে ইনোগ্রেশন করে সেদিন নিয়েছি। তারপরে কি হয় যে একটা ফেলে 10টা ইঞ্জেকশন থাকে, তার মধ্যে আমার কখনো 2-3 দেওয়া, বাকি পালাই দেওয়া যায়, সেরকম বহু ডিসকারেক্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে। তো এখন যখন দেখছে যে কি কেন মানুষ ভ্যাকসিনের জন্য উত্রাবল হয়ে গেছে, কেমন কিছু একটা পজিটিভ লাইন দেখছে। তো আমার মেডিকেল কলেজে যেগুলো আমার এটা একটা স্পেসিফিক অবজারভেশন আমি করে নিয়েছি। ওকে, তার মধ্যে যেগুলো ফুল ডোজ ভ্যাকসিনেশন নিয়েছে, তার মানে কি যদিও হয় সিমটম একদম কম, এটা মাইল্ড লেভেল পাওয়া যাচ্ছে। খালি 2 পেশেন্ট মারা গেছে ডাবল ডোজ নেওয়ার পরে, কিন্তু তার মানে কি অ্যাসোসিয়েটেড আলগা ডিজিজ কন্ডিশন ছিল, কোমরবিড ছিল। একটা তো লাংটা একদম ক্লিয়ার, তার মানে কি এটা মনে হয় যে কি এটা কোভিডে মারা গেছে না, হার্ট অ্যাটাক হচ্ছিল, হার্ট অ্যাটাকের জন্য মারা গেছে। তো তবু অল ইন্ডিয়া লেভেলে যেটা দেখছি যে পজিটিভিটি রেট অ্যামংস দ্য ভ্যাকসিনেটেড পার্সোনাল ইজ 0.04%, ভেরি রেয়ার। আর যারা নিয়েছে ভ্যাকসিন তারা যারা হয়, যদিও এখন আমার কাছেও আসছিল সিঙ্গল ডোজ ভ্যাকসিন বা ডাবল ডোজ ভ্যাকসিন নিয়ে আসছে, কিন্তু বেশি সিভিয়ারিটি না, মাইল্ড অর মডারেট কেসেস উই হ্যাভ সিন। তো এটাই বোঝা যায় যে কি ভ্যাকসিন হ্যাজ গট সার্টেন রোল ইন প্রিভেনশন অফ দ্য ডিজিজ অ্যান্ড ফর ডুইং অলসো, জাস্ট লাইক আমরা যে মিজিলসের ভ্যাকসিন নিয়েছি ছোটোবেলায়, কিন্তু একবার তো মিজিলস হবেই, কেউ হয়, কিন্তু এত সিভিয়ার হয় না, এরকমই জিনিসটা। ওকে, মানে ভ্যাকসিনেশনের একটা পজিটিভ সাইন আপনি দেখছেন, সেটা ভালো কথা। এই যে প্রথমে আপনি বললেন ভ্যাকসিন যখন প্রথম এসেছিল অনেকে নেননি, আমরা লিখতাম, আমরা জানি 10%, 15%, 16% নিত 100 জনের মধ্যে। সেটার জন্যই কি এই ওয়েভটা এইভাবে বাড়লো আমাদের বরাক উপত্যকায়? মেবি এখন দেখুন, মানে কি যদি স্পেসিফিক কয়েকটা গ্রুপ ওয়াইজ বা এরিয়া ওয়াইজ আপনি দেখুন, দিল্লিতে একদম সঙ্গে সঙ্গে কমিয়ে গেছে, এখন রেটটা বহুত কম। তো দিল্লি গভর্নমেন্ট স্ট্রেস দিয়েছিল ভ্যাকসিনেশনের উপরে, তারা তো নাকি সফল হয়ে গেছে। Just like Mumbai also, the other states also, those who have given more than 50% of vaccination among the population, by this way they are reducing the incidence of the disease. আমার এখানেও তারপরে এটা করতে লাগবে, we should be sensitive enough to have the vaccine. আমি ভ্যাকসিন তো যত জলদি পারা যায় এটা যদি নেওয়া যায়, এটা আমার জন্য। আর ভ্যাকসিনেশনটা শুধু মেডিকেল কলেজের ব্যাপার নয়, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। মানে যারা আমাদের রিপ্রেজেন্টেটিভরা আছেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা, ওদেরও একটা রোল প্লে করতে হবে। আমরা কামরূপে দেখছি কেস নেমে আসছে, কামরূপ মেট্রো, যেখানে একসময় 1300-1400 কেসেস থাকতো, এখন আমাদের থেকে কম। ইনফ্যাক্ট কাছাড় এখন পুরো আসামের সবচেয়ে বেশি কেস আমরা কাছাড়ে পাচ্ছি। তো এই ওয়েভটা সেটেল ডাউন বা এই ওয়েভটা অল্প নিচের দিকে নামছে, সেটা আপনি কখন দেখছেন? মানে আরো আমরা কতটুকু দূরে আছি পিক যেটাকে বলি, ওই পিক থেকে? না, অ্যাকচুয়ালি কিতা হয়, আমার গতবারের এক্সপিরিয়েন্স যেটা দেখছি যে কি যখন গুয়াহাটিতে পিক ছিল তখন আমার এখানে এত পিক ছিল না, দিস টাইম অলসো। আজকে 1 মাস আগে গুয়াহাটিতে যেটা অবস্থা, এটা এখানে ছিল না। আমার এখানে মারা যায় এভরি অল্টারনেটে 1-2 এরকম পেশেন্ট মারা গেছিলো, আর এত মানে কি ভিড়ও ছিল না পেশেন্টের। জাস্ট 1 মাস পরের গতবারও গুয়াহাটি যখন জুলাই মাসে যেটা ম্যাসাকার হচ্ছিল গুয়াহাটি জিএমসিতে, তো আমার এখানে আগস্ট মাসে ম্যাসাকার হয়েছে। সেই রকমই এইবারও তো গত মাসে যেরকম মানে কি গুয়াহাটিতে ছিল সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা বরাকে এসেছে। তো there is a 1 month difference between this, but severity is remaining same like Guwahati or Kamrup. কথা হলো কি কামরূপ ডিস্ট্রিক্টে
possibly maximum people are being vaccinated. হ্যাঁ And আর তার জন্য এইখানের কথাটা আলাদা ব্যাপার, মানে কি অ্যাডমিনিস্ট্রেশনকে দোষ দিয়েও কিছু লাভ নেই, কেমন কি মোস্ট অফ দি পিপল শুড বি কনসিয়াস এনাফ। এখনও কয়েকটা মানুষ আমি জিজ্ঞাসা কয় না নিমু না, এটা নিলে এরকম হয়, ও এরকম, মানে কি নেগেটিভ ফিলিংসটা বেশি, পজিটিভ ফিলিংসটা নেই। তো অ্যাডমিনিস্ট্রেশনকে দোষ দেওয়া এরকম লাভ নেই। আমার মানুষ বা লোকগুলো নিজে সেন্সিটিভ হতে লাগবো, আর এই ভ্যাকসিনের প্রয়োজনীয়তা বোধ নিজেই করতে লাগবে। দে শুড কাম ফরওয়ার্ড, দেন অনলি উইল বি সাকসেসফুল। এই যে সচেতনতাটাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনেরই একটা কর্তব্য। আজকে যদি মানুষ অসচেতন থাকেন, ভ্যাকসিন নিতে ইচ্ছা না থাকে, ওটা অ্যাডমিনিস্ট্রেশনের একটা অ্যাওয়ারনেসের দরকার আছে এখানে ভ্যাকসিনেশনটা নিতে। বাট আমরা জানি, আপনি যেটা বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে বলেছেন যে 40% অফ গুয়াহাটি হ্যাজ অলরেডি বিন ভ্যাকসিনেটেড। সেখান থেকে আমাদের কিন্তু এখন পর্যন্ত 10% 12%ই ভ্যাকসিনেটেড হচ্ছে। তো আপনি কি মনে করেন যতক্ষণ না ভ্যাকসিনেশন বাড়ছে আমাদের নাম্বার অফ কেসেসটা কমবে না? হোপফুলি দেখি কিতা হয়। কেমন কি এই গত কয়েকদিন দেখছি, মানে কি আরটিপিসিআর রেট বা মধ্যে 1-2 দিন কমেছিল, বা রেট পজিটিভিটি পার্সেন্টেজ একটু কমেছিল, কারণ গতকালকে আবার বেড়ে গেল। দের ইজ এ ফ্লাকচুয়েশন অফ দ্য রিজাল্ট। আমার কথা হলো কি এইটাই, যে কি আমার প্রাইম থিং ইজ দ্য ভ্যাকসিনেশন। যেহেতু কি এই পেশেন্টটা, এই রোগটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, হ্যাঁ, তো ভ্যাকসিনেশন শুড বি ট্রিটেড অ্যাজ এ ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। তো তার জন্য সবাই, মানে কি দে শুড কাম ফরওয়ার্ড, নট অনলি দিস অল জার্নালিস্ট অ্যান্ড ইউর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অল উই আর সাপোর্টিং অ্যাকর্ডিংলি। আর চিফ মিনিস্টার স্যার তো বলেছে এখন, মানে কি বাই জুলাই আগস্ট 50% অফ দ্য আসাম পপুলেশন উইল বি ভ্যাকসিনেটেড। তখন কেসটা আবার আমরা আর আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, প্রথম ওয়েভে আমরা জানতাম যে এই রোগটা সিনিয়র সিটিজেন, যারা বৃদ্ধ বা যারা কোমরবিডিটি বেশি আছে, ওদের মধ্যে একটু ডেঞ্জারাস হয়ে যায়। কিন্তু এবার আমরা দেখছি 30, 35, 45 ইয়ার্স ওল্ডও মৃত্যু হচ্ছে। সেটা কেন হচ্ছে? এইটা মানে কি ডিউ টু দ্য সিভিয়ারিটি অফ দিস ট্রেন। ওকে, ফার্স্ট ট্রেন যেটা ছিল না, ও এটা এত সিভিয়ার ছিল না। আমার কাছে গতকালকে আইসিএমআর রিপোর্টটা এসেছে। হ্যাঁ, আমি ওই দিন বলছিলাম রিগার্ডিং দ্য, আমি র্যান্ডমলি কয়েকটা স্যাম্পল আমি পাঠাইছিলাম, যার মানে কি আরটিপিসিআর সিটি ভ্যালু 22, 23 এরকম পাঠাচ্ছিলাম। সো গতকালকে আমার রিপোর্ট এসেছে। ওই রিপোর্টে তারা দেখাচ্ছে যে ইট ইজ দিস ট্রেন ইজ মোর সিভিয়ার দেন দ্য ফার্স্ট ট্রেন। So depending on that, if you analyze it, so as the virus causes severity of the disease, that may be the cause of death. Second thing is that the 50 to 70 years of age, 50 to 60 years of aged people, mostly they are dying, and only with COVID, very rarely, very few people have died. Yes. Most of them are having comorbid. সো আপনাদের জন্য জানাই যে একটা কয়েকদিন আগে 34 ইয়ার্সের উদারবন্দের ছেলে একটা মারা গেছিল। তো তারা তো আমি একটা কথা আছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, তো সিভিয়ার ডায়াবেটিক ছিল। তো ডায়াবেটিক কিটোএসিডোসিস হলে আমি যেরকম বললাম যে এই ডিজিজটা এরকম, যেগুলো দরব দেওয়া যায়, এটা আবার সুগার বেড়ে নেয়, তো সুগার কন্ট্রোল করা তো মুশকিল হয়ে যায়। So comorbidities, presence of comorbidities is the main reason behind the death of the so many patients. তো ইয়ং এজ হলেও অবহেলা করা চলবে, তাড়াতাড়ি সেই যে আপনি বলেছিলেন যে ডক্টরের কাছে যেতে হবে, সেটা ওদের জন্য প্রযোজ্য। হ্যাঁ। পোস্ট কোভিড কমপ্লিকেশনস কি দেখছি আমরা এবার বরাক উপত্যকায়, যে আপনারা পেশেন্টগুলো ট্রিট করছেন? অনেক পেশেন্ট এরকম হয়, আপনার যখন নেগেটিভ হয়ে যায়, আপনি ওই পেশেন্টগুলোকে কোভিড ওয়ার্ড থেকে জেনারেল আইসিইউতে বা জেনারেল ওয়ার্ডে শিফট করে দেন। তো পোস্ট কোভিড কমপ্লিকেশনস এর মধ্যে কি কিছু পার্টিকুলার ট্রেন্ড আছে যেগুলো আপনি দেখতে পেয়েছেন? কথা হলো কি, এই অ্যানালাইসিসটা করা তো একটু মুশকিল। কেমন কি কোভিডের পরে ফলো আপের জন্য আসা মানুষের সংখ্যা খুব কম। কেমন কি এমনি জেনারেল হসপিটালে আইতে মানুষ কম চায়, কিন্তু আমার রিকোয়েস্ট রোজই থাকে যে 14 দিন পরে আইয়া চেক আপ করতে লাগে। তো বেসিক্যালি দ্য ওল্ডার এজড পারসন জাস্ট আফটার রিকভারি অফ কোভিড, ফ্রম কোভিড,
তারা দেখা যাচ্ছে মানে কি পোস্ট কোভিড কমপ্লিকেশনে মারা যায়। এই কমপ্লিকেশনের মধ্যে বেসিক্যালি হার্ট ইজ মোস্টলি বিং এফেক্টেড অ্যান্ড কয়েকটা পেশেন্ট তো আমার সামনেই মানে কি আমার ডাক্তারের সামনেই মারা যায়, মানে কি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। আচ্ছা, তার জন্য কি হয়, আমার একটাই অনুরোধ বয়স্ক লোকদের জন্য, যারা পোস্ট কোভিড থেকে জাস্ট রিলিফ পেয়েছে, যারা এখন ঘরে আছে, তারা অ্যাটলিস্ট কার্ডিওলজিক্যাল চেক আপ একটা রেগুলার করার দরকার। এক নম্বর ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হলো কি, যেহেতু কি আর কয়েকটা কমপ্লিকেশন দিতে, কেউরে যদি লাঙের কিছু প্রবলেম আছে বা আছে, রেগুলার এক্সারসাইজ বা হোয়াট এভার পালমোনোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্টের কাছে গিয়ে একটু রেগুলার চেক আপ করার দরকার। আনটিল অ্যান্ড আনলেস মানে কি 100% রিলিফ ইজ বিং, বিকজ আমার সেখানে কি আমি নেগেটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমি বের করে দিই, it doesn't mean that he is totally COVID free, that is COVID negative, but post COVID complication is still there. এখন কি হয়, আমার জন্য একটাই প্রবলেম হচ্ছে কি, কোভিড আইসিইউতে এরকম মানুষ আসে 20 দিন 22 দিন পর্যন্ত আমি রাখা হচ্ছে ওখানে, কেমন কি তাদের আর্টিফিশিয়াল নেগেটিভ আসছে, কিন্তু তারাকে ট্রান্সফার করার জন্য জায়গা নেই। আমার সেন্ট্রাল আইসিইউতে মাত্র 13টা আইসিইউ বেড, তো তারাকে ট্রান্সফার করার জন্য জায়গা নেই, কেমন কি দে আর ইন 10 to 15 লিটার্স অফ অক্সিজেন, তো তারাকে আইসিইউ থেকে আইসিইউতে শিফট করতে লাগবে। তো কথা হলো কি, আইসিইউতে থাকার পরেও, জেনারেল আইসিইউতে থাকার পরেও কখনো 15-20 দিন পর্যন্ত আইসিইউতে ট্রিটমেন্টের দরকার। তো এরকম বোঝা যায় যে কি পোস্ট কোভিড কমপ্লিকেশন করতে গেলে একটা হল কার্ডিয়াক এলিমেন্টসটা, 2 নম্বর লাংয়ের জন্য, লাংটা পুরো ক্লিয়ার রাখার জন্য চেক আপটা লাগে, 3 নম্বর সুগারটা রেগুলার চেক আপ করতে লাগে যারা ডায়াবেটিক, 4 নম্বর যেরকম ব্ল্যাক ফাঙ্গাসের এই কথাটা এলো, যারা মানে কি ভেন্টিলেশনে ছিল এখন বের হয়ে গেছে, বা অক্সিজেন সাপোর্টে ছিল এখন বের হয়ে গেছে, দে শুড বি কশাস ফর দ্যাট। সো স্কিন ডিজিজ অর এনি আদার ডিজিজ। আর যদি কখনও নিউরোলজিক্যাল কমপ্লিকেশন কিছু হইতে পারে, তো নিউরোলজিক্যাল ডিজিজ, তার জন্য রেগুলার চেক আপ একটা দরকার, মাসিক একবার অ্যাটলিস্ট চেক আপ একটা দরকার। আচ্ছা, কিন্তু কোভিড নেগেটিভ হলেই যুদ্ধ শেষ হলো না, যুদ্ধটা থাকে, ডক্টরের কাছে আবারও যেতে হবে এবং চেকআপ গুলো করাতে হবে। এই আপনি কার্ডিওলজির ব্যাপারটা বললেন, কার্ডিওলজি নিয়ে আপনি আরেকটা যুদ্ধ অনেক সময় থেকে চালিয়ে যাচ্ছেন, আমরা জানি। আপনি অধ্যক্ষ হয়ে আসার পর একটা ডিপিআর জমা দিয়েছিলেন যেটাতে ক্যাথ ল্যাবের উল্লেখ রয়েছে, এটা টেন্ডারও হয়েছিল, সেই ব্যাপারটা কতটুকু এগিয়েছে? আমি সুখী যে একটা গ্রিন সিগন্যাল পেয়েছি, 5.9 crores already under the process of sanctioning. Okay. Already selection of the company is done. The Philips company is being selected for that. তারা আইয়া সাইট টাইট পুরো দেখে গেছে, আমার এখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে, জাস্ট ওয়েটিং ফর LOI, লেটার অফ ইন্টেন্ট ফ্রম দ্য ডিপার্টমেন্ট। এইটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা কাজ শুরু করবে। তো কাজ শুরু করে যদি উইদিন 3 months ক্যাথ ল্যাবটা হয়ে যেতে লাগে। বাহ, এটা একটা অনেক বড় খবর আমাদের এখানে, যেন আমরা জানি অনেক তরুণ ছেলে মেয়েরাও মারা গেছেন, এনজিওপ্লাস্টি হয়নি, বাইরে যেতে হয়েছে বা যেতে হয় এখনো। সেক্ষেত্রে কিন্তু ক্যাথ ল্যাব হওয়ার পরেও কি আমাদের কাছে কার্ডিওলজিস্ট বা স্পেশালিস্ট আছেন যে স্পেশালিস্টগুলো এই চিকিৎসাটা করতে পারবেন ক্যাথ ল্যাবে? না, দেখোই না এখন কার্ডিওলজিস্ট কেন আসে না শিলচর মেডিকেল কলেজে, বিকজ নন অ্যাভেলেবিলিটি অফ ইনফ্রাস্ট্রাকচার। এখন কার্ডিওলজিস্ট একটা নতুন করে পাস করার পরে কখন আসবে, কোথায় আসবে, যেখানে ফ্যাসিলিটিস থাকবে। আমার কথাটা, আমার এমটা হইল কি আমি ফ্যাসিলিটিসটা আগে করে নিই, তারপরে আমি ডাকুম যে তুমি আসলে তুমি এটা সুযোগ পাইবে এখানে। তো হোয়েন ডে উইল বি কামিং, হোয়েন ডে উইল বি, তারা যখন মাসখানিক বা 1 সপ্তাহের মুড়ে একটা এনজিওপ্লাস্টি করতে পারবে, ভালো সুবিধা থাকবে এখানে, তখন অটোমেটিক্যালি দে উইল বি কামিং। তার জন্য মানে কি হয়, যদি বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা, বেসিক এইম শুড বি দেয়ার। 2 নম্বর কথা হলো কি, আমার তো কার্ডিওলজি ডিপার্টমেন্টটা আছে, ওখানে স্টাফ আছে, আর এটা ক্যাথল্যাবে অ্যাঞ্জিওগ্রাফি ও অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য বেসিক এরকম নলেজেবল বা কোনো ডিগ্রি লাগে না। এটা বেসিক্যালি টেকনিক্যাল ব্যাপার, টেকনিশিয়ানের ব্যাপার। তো একটা খালি গাইড একজন লাগে, তার জন্য আমি মানে এনেছিলাম রাকেশ পি গোপালকে। তো রাকেশ পি গোপাল তো মাসখানিক একবার আসতেছে। সো মাই এম ইজ দ্যাট আফটার ইনস্টলেশন অফ ক্যাথ ল্যাব,
রাকেশ গোপালকে বলেছি তারা একটা টিম নিয়ে আসবো চেন্নাই অ্যাপোলো থেকে, টিম নিয়ে এসে আমার টিমটাকে ট্রেনিং দেব। ওকে, ট্রেনিং দিয়ে কয়েকটা এনজিওগ্রাফি বা এনজিওপ্লাস্টি আমার এখানে করবে, তারা করবে ইন প্রেজেন্স অফ আস এজ এ ট্রেনিং। সো আফটার দ্যাট যখন আমার মানুষগুলো প্রপারলি ট্রেনড আপ হয়ে যাবে তখন আর কোনো দরকার নেই, স্কিল ডেভেলপমেন্টটা করবে, অনেক লোকের সুবিধা হবে। সেটা একটা বড় খবর আমাদের বরাক উপত্যকার জন্য। আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, আপনি এই যে যুদ্ধটার কথা বললেন সেটা শুধু যারা পেশেন্ট ওদের জন্যই যুদ্ধ নয়, যুদ্ধটা তো আপনাদের ডাক্তারদের জন্য, একটা ইয়াং টিম অফ ডাক্তার আমরা জানি পিপিই কিট পরে অনেক সময় কাজ করতে, ওদেরই মেন্টাল যে একটা প্রেশার থাকে মানসিকভাবে ওদেরকে কিভাবে আপনারা মানে যারা সিনিয়র ডক্টর বা প্রফেসররা আছেন কিভাবে মেন্টালি ওদেরকে গাইড করছেন? ওইটাই একটা বড় ব্যাপার। মানে কি এখন আগে ফার্স্ট ওয়েভে একটা অ্যান্টু ছিল ডাক্তারদের মধ্যে, বলে এরকম অ্যান্টু ছিল যে আমি কাজ করবো, মানে কি এরকম মানে। এবার কিটা হচ্ছে লুকিং অ্যাট দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, ইফ ইউ গো অ্যান্ড এন্টার ইনসাইড দ্য আইসিইউ, যখন তারা দেখবে যে কি পেশেন্টস আর ক্র্যাভিং ফর অক্সিজেন, তাকে যদি বাইপেপটা খুলিয়া যদি খাইতে দিতে লাগে সঙ্গে সঙ্গে হাত এরকম ধরে ছড়াও না এখান থেকে, আমি মরে যাব। তো এইটা দেখে দেখে কিতা হয়েছে, মানে ম্যাক্সিমাম ডক্টর আর বিং ডিপ্রেসড এনাফ। ইভেন আপনারা জানেন একটা ইয়ং আমার এখানে ইয়ং লেডি একটা মারা গেছিল, তো কলেজের প্রফেসর জয়তী চক্রবর্তী। তো যখন মারা যায় তার সঙ্গে সঙ্গে আমার যেটা অ্যানেস্থেসিয়ার যেটা অ্যামো ছিল কনস্ট্যান্টলি তারাকে লুক আফটার করে, কেঁদে দিয়েছি পুরা, মানে কি শি ওয়াজ ক্রাইং লাইক এনিথিং। সো উই আর অলসো হিউম্যান বিং, ডক্টরস আর অলসো হিউম্যান বিং। সো লুকিং অ্যাট দ্য স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট, যখন ক্র্যাভিং ফর অক্সিজেন এরকম হবে, পেশেন্টগুলো যখন মানে কি যেরকম মৃত্যু হয় পেশেন্টের ওদের সামনে, কোনো দিন এরকম সিচুয়েশনে পড়ছিল না। আগে এরকম হয় মানে কি আইসিইউতে পেশেন্ট থাকে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে একটা পেশেন্ট মারা যায়, কোনো এরকম না। কিন্তু একসঙ্গে যে এরকম সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, 100টা আইসিইউর মধ্যে 95টা অন অক্সিজেন থেরাপি, 30 অন ভেন্টিলেটর, এগুলো দেখে একটা মেন্টাল মানে ডিরেঞ্জমেন্ট একটা হয়ে যায়। তবু আমি মেন্টাল বুস্ট আপ করিয়া আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই দিয়া তারা মেন্টাল বুস্টিং আপ করিয়া এরকম, মানে কি তারা এখনো nobody has said no to do the duties. They are just coming forward to do their duties. আসামের প্রথম কোভিড পেশেন্ট আমাদের শিলচর মেডিকেল কলেজেই ছিলেন, উনি সুস্থ হয়ে গেছিলেন 15 দিন 16 দিন পরে উনি সুস্থ এবং উনি এখনো ভালোই আছেন। প্রথম ডেথও আমাদের আসাম শিলচর মেডিকেল কলেজেই ছিল, প্রথম ব্ল্যাক ফাঙ্গাস মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট হসপিটালের মধ্যে আমরা আছি। এই যে ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও কি ইয়াং ডক্টরদের মধ্যে আগেরবার আপনি যে এন্থুটা কোভিড নিয়ে দেখেছিলেন এরকম একটা এন্থু দেখছেন? না, দেখুন এখন সবাই মানে সিরিয়াস হয়ে গেছে। দেখুন মানে কি whenever আমার এই যে পেশেন্টটা ডিটেকশন হওয়ার পরে অল দ্য পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস দে বিকাম অ্যালার্ট, অল দ্য ফ্যাকাল্টিস বিকাম অ্যালার্ট। সো তার জন্য এখন কিতা হবে, যখন পেশেন্ট একটা চেক আপে আসবে দেখবে যে দেয়ার উইল বি হিস্ট্রি অফ সাফারিং ফ্রম কোভিড, সো ফার্স্ট টেস্ট উইল বি অন ব্ল্যাক ফাঙ্গাস। সো দিস অ্যালার্ট উইল হেল্প দ্য পিপল টু মানে তারা মানে করতে পারবে। এই অ্যালার্টনেসটা তো বেসরকারি হসপিটালগুলোতে বা অন্যান্য যে আমরা সিভিল হসপিটালগুলো আছে ওগুলোতেও এরকম অ্যালার্টনেসটা থাকা দরকার আপনার মনে হয়? কারণ এই পেশেন্টটা 15 দিন কিন্তু বিভিন্ন হসপিটালে ছিলেন শিলচর মেডিকেল কলেজে আসার আগে। কিন্তু আমার মেডিকেল কলেজের জিনিসটা একটু মানে কি আমার প্রত্যেকটা জিনিস স্ট্রিমলাইনে যায়। তারপরে আমার সিএমই কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন সিস্টেম একটা থাকে। আজকে ব্ল্যাক ফাঙ্গাস কেস একটা ডিটেক্ট হইল, হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা সেমিনার হইব, সেমিনারে ডিসকাস হইব। আমার তো এভরিডে ডিপার্টমেন্টাল সেমিনার হয়, জার্নাল ক্লাব হয়, সব কিছু আমার ডিসকাস করা যায় পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস অ্যাজ এ পার্ট অফ ট্রেনিং। সো এই জিনিসটা বাকি সিভিল হসপিটাল বা অন্য হসপিটালে দেখা যায় না। তো কন্টিনিউয়াস মেডিকেল আপডেটটা যেটা হবে দ্যাট ইজ এ সোর্স অফ মানে লার্নিং। তো তার জন্য কি হয়, এই জিনিসটা যদি কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন সিস্টেমটা যদি এই হেলথ সার্ভিসের লোকগুলা মানে অ্যাপ্লিকেবল করে তাহলে ওনাকে মানে কি হইব অ্যাডভান্টেজেস হইব। ওকে, আর এই যে পোস্ট কোভিডের মধ্যে আরেকটা মেন্টাল টাস্কও দেখা যাচ্ছে, অনেক জায়গায় আমরা পত্রপত্রিকায় পড়ছি যে পোস্ট কোভিড ডিপ্রেশন হচ্ছে পেশেন্টদের। তো
তো ওই মেন্টাল হেলথের জন্য কি করা ওদের প্রয়োজন, আর কি মানে এই যে আইসোলেশনে অল্প দিন থাকা, সেই আইসোলেশনটা আমরা জানি সবসময় আমাদেরকে একটু ভয় দিয়ে দেয়, তো এই যে পোস্ট কোভিড মেন্টাল স্ট্রেস যেটা লোক বলছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? পোস্ট কোভিড থেকে ম্যাক্সিমাম হয় মেন্টাল ডিপ্রেশন হয় আইসিইউ থাকার সময়। এইটা আমার একটা ডিজিজের নামই এসে আইসিইউ সাইকোসিস। আইসিইউ সাইকোসিসে কি হয়, একসঙ্গে কয়েকটা পেশেন্ট থাকে, সেগুলো মানে কি মেশিনের আওয়াজ কুং 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 আওয়াজ চলে থাকে, তারপরে একসঙ্গে জাস্ট কনস্ট্যান্টলি লাইং ডাউন অন এ বেড ফর এ লং টাইম। So these are the factors behind for having emotional and this psychological effect. তো ওইটা তো মেন্টাল সাপোর্ট তো ওখানে ইন্টারনালি দেওয়া যায়, কিন্তু এই পোস্ট এফেক্টটা থাকে আফটার রিলিজ অর ডিসচার্জ। এই পোস্ট এফেক্টটার জন্য কি হয়, যে কন্টিনিউয়াস একটা চেক আপ একটা দরকার, সাইকিয়াট্রিস্টের আন্ডারে চেক আপ একটা দরকার। তার জন্য আমি অনুরোধ জানাই, যেগুলা পেশেন্ট আইসিইউ থেকে বের হয়ে গেছে, যারা মেন্টালি যদি দেখো কোনো যদি গার্জেনে দেখে যে মেন্টালি তারা আপসেট হচ্ছে, তারা একটু সাইকিয়াট্রিক কনসালটেশন করা দরকার। ওকে, তো এই যে এই সাইকিয়াট্রিক কনসালটেশন তো চলবে, পরিবারের লোকজনেরও কি অল্প ওদের দিকে মানে একটু নজর রাখা দরকার, যে পেশেন্ট আইসিইউ থেকে বেরোনোর পরে পেশেন্ট কিভাবে কি করছেন? নিশ্চয় করিয়া দরকার, কিন্তু আমি বলতে একটু খারাপ পাই, কেমন কি কয়েকগুলা পেশেন্টের অ্যাটেন্ডেন্টের উপরে আমি নারাজ। এরকমও হয়, বাবা হসপিটালে মানে হচ্ছে মানে ভর্তি হচ্ছে, হওয়ার পরে মানে কি হয়, 7 দিন পরে তো আমার র্যাট নেগেটিভ এলে অ্যাকর্ডিং টু প্রোটোকল আমি ডিসচার্জ দিতে লাগে। আমি ডিসচার্জ দিয়ে দিলাম, তারা যখন বাড়িতে যায় তা আমাকে ফোন করিয়া গালি দিলাই, তুমি তার আগে কেন ডিসচার্জ দিয়েছো এত জলদি। না, আই এম সেইং দ্য ফ্যাক্ট। সো এইরকম যদি ব্যবস্থাটা হয়, আমি কীরকম ভাবুম যে কি ওই পেশেন্টটা, ওর বাবা বা মা, তারা হসপিটালে যাওয়ার পরে তার কীরকম তাকে আবার সুস্থ রাখার জন্য আবার কি রিচেক আপ করবে কি না করবে, এটা আমার ডাউট আছে। সো এই মেন্টালিটিটা ছাড়তে হবে। এরকম না তো যে কি কোভিড পেশেন্ট হয়ে গেছে মানে তার জন্য একদম পুরা আনটাচেবিলিটি মেনটেন করে থাকবে। এই আনটাচেবিলিটি মেনটেন করার জন্য মেন্টাল স্ট্যাটাসটা আবার বিগড়ছে। এটা একটা আপনি সত্যি তথ্য তুলে ধরলেন, মানে এটা আমরা আগের বারও দেখেছি, ওই যে ক্রিমেশনের সময় এই ব্যাপারটা অনেক হতো, বা ফ্যামিলি মেম্বারকে ডাকলেও দেখা যেত না। এবার হয়তো এটা একটু অল্প ভালো, কারণ আমরা জানি বডি ম্যানেজমেন্ট, এই যে অনেকগুলো ডেথ হচ্ছে, আপনারা বডিটা কিভাবে ম্যানেজ করছেন? মর্গে রাখছেন না সাথে সাথেই ডিসপোজ হয়ে যাচ্ছে? আমার কি হয়, যেমনি অ্যাজ পার প্রোটোকল আমি মর্গে পাঠাই, রিসেপশন থেকে মর্গে পাঠাই, সঙ্গে সঙ্গে আমি যে ডিস্ট্রিক্টের মানুষ সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়, আর ওই ডিস্ট্রিক্ট থেকে তারা বডি নিয়ে যায়। আর যেগুলো নেগেটিভ হয়, যেগুলো পেশেন্ট রেড নেগেটিভ আর আর্টিফিশিয়াল নেগেটিভ থাকে, তারা মানে কি এর কাছে হ্যান্ড ওভার করা যায়, ফ্যামিলির কাছে হ্যান্ড ওভার করা যায়। একটা আরেকটা উদ্বেগ ছিল আগেরবার, যেই কোভিড ডেথ বা কোভিড দাহ করলে ওই ধোঁয়া থেকে কোভিড হতে পারে, সেটা নিয়ে আপনারা বলতে হয়েছিল। এবার কি আপনারা এরকম না এবার স্টিগমা দেখেছি না। আর 2 নম্বর কথা হলো কি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে খুব ফাস্টেস্ট মানে কি হয়, ডিসপোজালটা হয়, এটা আমার জন্য ভালো জিনিস হচ্ছে। ঠিক, একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাইব, মানে কোভিড এবার হয়তো আজকে না হয় কালকে, আমরা জানি কোভিডটা অল্প হলেও আবার থার্ড ওয়েভ আসলেও একটা বিরামের পর আসবে। এই যে ওয়েভের মাঝখানে আমরা একটা গ্যাপ পাচ্ছি, সেই গ্যাপে আমাদের কি করা উচিত তাতে নেক্সট ওয়েভটা ততটা ডেঞ্জারাস না হয়? তার জন্য উইল নট বি এবল টু সিট আনটিল অ্যান্ড আনলেস উই প্রিপেয়ার ফর আওয়ারসেলফ। আমরা নিজেই মানে তার জন্য প্রিপেয়ার রেডি থাকতে লাগবে। তাহলে এরকম কথাটা মানে কি এরকম হয়, আজকে হচ্ছে কোভিড হচ্ছে, কালকে কোভিড আবার চিলড্রেনগুলোকে অ্যাটাক করবে, তারপরে আবার কিছু একটা আসবে। তো এই যে গ্যাপটা পাওয়া যাবে, এই গ্যাপটাতে আমি নেক্সট ওয়েভের জন্য আমি আবার মানে কি প্রিপারেশন করার দরকার। হ্যাঁ, তো এটা মেডিকেল সাইডে প্রিপারেশন করা দরকার, বাট আমাদের জনগণের ক্ষেত্রে কি করা উচিত? মানে এই মাস্ক ব্যবহারে কি, আমরা জানি সবাই আমাদের অল্প যাকে বলি গা ঢিলা দেওয়া হয়ে গেছিল, মাস্ক লোক পরছিল না, অনেক জমায়েত যেখানে কম হলেও হয়তো অল্প বেশি হয়ে গেছে, সেইগুলোর জন্য এবার আমরা দেখছি মহামারীটা মারাত্মক রূপ আকার ধারণ করেছে। নেক্সট যখন আরেকটা ওয়েভের প্রতি আমরা যাব, তখন কি করলে মানে আপনার মনে হয় এই ওয়েভটা অল্প কম ডেঞ্জারাস? না দেখুন, আপনাকে একটা এক্সাম্পল দিলে, এই মাস্ক পরার পরে কয়েকটা ডিজিজ খুব কম দেখা যাচ্ছে,
আচ্ছা একটা হলো ভাইরাল ফিভার যেটা কমন হয়, একটা হচ্ছে 2 নম্বর ব্রঙ্কিয়াল অ্যাজমার অ্যাটাকটা কমছে। ওকে তারপরে লাং রিলেটেড যেগুলো ডিজিজ একটু কমছে। কিসের জন্য? যে কনস্ট্যান্টলি আমি মাস্কটা লাগাই, ডাস্ট অ্যালার্জেন যেগুলো ঢুকে এটা প্রিভেন্ট করে। তো মাস্কটা লাগিয়ে রাখলে নট অনলি কোভিড বাট উই ক্যান প্রিভেন্ট আদার ডিজিজ অলসো। তো মাস্ক ইজ এ মাস্ট। ইট ইজ নট লাইক দে কালকে গভর্নমেন্টে কইলে আমি মাস্কটা পরুম, গভর্নমেন্টে কইলে আমি মাস্কটা খুলব, এরকম না। মাস্ক ইজ এ প্রোটেক্টিভ ফেনোমেনা ফর ইন্ডিভিজুয়াল। আজকে বলি না, কালকে যদি কোভিড বা একদম কমপ্লিটলি ইয়ে করার পরেও যদি কেউ মাস্ক পরিয়ে মানে কি ঘুরে, তার জন্যই ভালো। মানে কি যে ডাস্ট অ্যান্ড অ্যালার্জেনগুলো ভিতরে মানে না ঢোকার জন্য এটা যে প্রোটেক্টিভ লেয়ার একটা এরকম কাজ করবে। এই মাস্ক নিয়ে আপনি একটা মিথ আছে যেটা বাস্ট করলেন, এরকম আরো মিথ আছে আমাদের সোসাইটিতে আমরা শুনতে পাই, যে একটি হচ্ছে কোভ্যাক্সিন ভালো না কোভিশিল্ড ভালো। সেই ব্যাপারে আপনি কি বলবেন? মানে অনেক লোক বলে না না কোভ্যাক্সিনটা ভালো, আবার কেউ বলে না কোভিশিল্ড নিলে জ্বর এসে যায়। না, এটা ইট ইজ টু আর্লি টু সে, বিকজ এখন পর্যন্ত তার ডাটা পাচ্ছি না। কেমন কি এটা সব কিছু কোভিড রিলেটেড সব জিনিসগুলো এখনও ট্রায়াল বেসিসে আছে। ভ্যাকসিনটাও ট্রায়াল, ড্রাগগুলো ট্রায়াল, কোভিশিল্ড হোক কোভ্যাক্সিন হোক, এখন এইটাও ট্রায়াল সিস্টেমে আছে। যখন কমপ্লিট ডাটা পাওয়া যাবে তখন বোঝা যাবে। বাট থিং ইজ দ্যাট ভ্যাকসিন ইজ ভ্যাকসিন। তার মোড অফ অ্যাপ্লিকেশন or মোড অফ প্রিপারেশন মে বি ডিফারেন্ট। ভ্যাকসিন মিনস ভ্যাকসিন অ্যান্ড জাস্ট কোভ্যাক্সিন কোভিশিল্ড নিয়ে আমি কোনো কম্পারিজন দেখছি না এখন পর্যন্ত রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ ডিজিজ। সো ইট উইল বি টু আর্লি টু সে ইভেন ফর এফেক্টিভিটি, কার এফেক্টিভিটি বেশি কম বলা যাবে না এখন। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা মিথ দেখে থাকি অনেক সময়, সেটা হচ্ছে যারা কোভিড পজিটিভ হয়ে বাড়িতে চলে যান, অনেক লোকে বলে না কোভিড নেগেটিভ হয়ে গেছেন কিন্তু এর থেকে আবার আমার হতে পারে বা আমাদের বাচ্চাদের হতে পারে, তো ওনাদের ঘরে সবজি যায় না, মাছ যায় না, ভেন্ডাররা যায় না, তো এরকম এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? কিছু এইগুলো মানে কি আমি বললাম তো আনটাচেবিলিটি বা মানে এরকমটা যদি থাকে তাহলে তো মেন্টাল হ্যারাসমেন্ট একটা হলো, মেন্টাল ইয়ে একটা হয়। কোনো এরকম জিনিস না তো, মানে কি আগের ছিল, আগে একটা সাসপেক্টেড ছিল কি একবার আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, আগের বার কি ফ্যামিলি যদি একজনের হচ্ছিল বাকিগুলো প্রোটেক্টেড ছিল, খালি একজনই সাফার করতো। এইবার কিন্তু দেখা গেছে যে একটা যদি হচ্ছে বাকি সবাইরা হচ্ছে, ফ্যামিলির সবাইরা হচ্ছে, অল ফ্যামিলি আর বিং অ্যাটাকড। সো এটা এইরকম ব্যাপার না। এখন যেটা বোঝা গেছে যে এটা ভাইরাসটা এয়ারে চলেছে, বাতাসে এলে এরকম না তো আপনি ঘরে ভিতরে থাকলেও আপনার হইতে পারে। It is not like that the germ is being carried by vegetables, by a stakeholder, other stakeholders, not like that. ওকে, আমরা একদম শেষ পর্যায়ে লাস্ট প্রশ্ন আমার আপনাকে। আজকের দিনে 5300 অ্যাক্টিভ কেসেস আছে বরাকভ্যালির 3 ডিস্ট্রিক্টে, কাছাড়ে 3300 কেস আছে, আমাদের আসামে 44000 কেস আছে। এই যে অ্যাক্টিভ কেসেস যারা যখন নেগেটিভ হয়ে যাবেন, ডিসচার্জ হয়ে যাবেন, ওনারা কি ভ্যাকসিন নিতে পারবেন? মানে কতদিন পরে ভ্যাকসিনটা নেওয়া দরকার? Actually, it depends on the type of vaccine. 28 days পরে দিতে পারবে বলে কয়েকটা সমীক্ষায় দেখা গেছে। সো এরকম না যে আমার কোভিড হয়ে গেছে আমি ভ্যাকসিন নেব না, আমার হইতো না, এরকম না। All should take the vaccine. It may be 28 days after or 3 months after, it doesn't matter, but you'll have to take the vaccine. Okay. That's number one. Second thing is that এর জন্য আর ধরার কোনো প্রয়োজন নেই। At least we will win the game with the help of you people. So we win the game with the help of vaccines and vaccinated people. সবাই অ্যান্টিবডি থাকলেও ভ্যাকসিন নিতে হবে আপনি বলছেন। একদম শেষে জনগণের জন্য আপনার কি বার্তা থাকবে? মানে এই যে কোভিড নিয়ে আমরা চলছি এবং কোভিডের একদম পিকও হয়তো আমরা পেয়ে গেছি, তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি জনগণের কাছে কি বলবেন? আমি সেটা দিয়ে শেষ করব। আচ্ছা, এইটাই আমার অনুরোধ, আমি হাত জোর করিয়া অনুরোধ করছি, আপনারা মাস্ক পরিয়ে থাকুন, ঘরের থেকে আননেসেসারি বের হন না, যতটুকু পারি গ্যাদারিংটা ছাড়িয়ে থাকুন, নো গ্যাদারিং শুড বি দেয়ার। তারপরে কোনো মনে ভয় করতে লাগে না, যে ভয় ভাব আসতে লাগে না যে আমার এই বই। আর শিলচর মেডিকেল কলেজ এরকম জিনিস না, তো আমি যতটুকু ফ্যাসিলিটিস লাগে অত না দিতে পারি, কিন্তু অ্যাটলিস্ট ট্রিটমেন্টটা আমার জেনুইন ট্রিটমেন্টটা দেওয়া হয়। ইট ইজ নট লাইক এ নার্সিং হোম।
আমার এখানে জেনারেল হসপিটালে যেগুলো ফ্যাসিলিটিস আছে, যতটুকু আছে, এক্সপিরিয়েন্স ডাক্তারগুলো আছে, তো কিছু হইলে বা কিছু প্রবলেম পেলে আপনি শিলচর মেডিকেলে আসুন। কেমন কি এখন পর্যন্ত আমি কোনো পেশেন্টকে আমি না করছি না, সবাইরই ট্রিটমেন্ট আমি করেছি। তো সুস্থ থাকুন, খালি একটু অ্যালার্ট থাকুন, এটা আমার অনুরোধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমাদের এই সময় দেওয়ার জন্য। এই ছিল আমাদের অনুষ্ঠান মুখোমুখি। আমাদের সঙ্গে ছিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া। আমরা আবার আসবো। ধন্যবাদ।